গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। গত 2-3 দিন ধরে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত বেশ বৃষ্টি নামছে, আর এই বৃষ্টি হওয়ার কারণে আমার একটু সমস্যা হচ্ছে। আসলে সন্ধ্যার টাইমটাতেই আমি একটু সময় পাই ভিডিও এডিটিং করার। ভিডিও এডিটিং তো করে ফেলছি, তবে ওই যে ভিডিও এডিটিং করার পরে ভয়েস ওভার দিতে হয়, মানে রেকর্ডিং করতে হয় ভয়েসটা, তো সেটা করে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের তো উপরে টিনের শেড, আর টিনের শেডে বৃষ্টির আওয়াজ এত বিকট লাগে শুনতে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে ভীষণ আওয়াজ হয়। তো ওই আওয়াজে যদি আমি ওই সন্ধ্যের দিকে বা রাতের দিকে বৃষ্টির সময়ে ভয়েস ওভার দিতে বসি, রেকর্ডিং করতে বসি, তাহলে আপনারা না আমার গলার আওয়াজ আর শুনতেই পাবেন না। ওই বৃষ্টির তীব্র ঝমঝমিয়ে আওয়াজ যেটা, সেটাই শুনতে পাবেন। যে কারণে এই 2-3 দিন ধরে ওই সন্ধ্যার দিকটা আর ভয়েস ওভার দিতে পারছি না, মানে আমার এডিটিংটা কমপ্লিট করতে পারছি না। তাই রাতের দিকে তো আমার আর হয় না ভয়েস ওভার দেওয়া, কারণ মিছরিকে রাত্রিবেলা ঘুম পাড়াতে অনেকটা সময় লেগে যায়, আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে তো আর ভয়েস ওভার দিতে পারবো না, তাহলে তো ঘুমাবেই না। আর রাতে ওকে ঘুম পাড়াতে পাড়াতে না আমি নিজেও ঘুমিয়ে যাই, যে কারণে রাতের দিকে অনেকটা রাতে আর ভয়েস ওভার দেওয়া হয় না। ওই জন্যই ওই ভোরবেলা উঠে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এই 2-3 দিন ধরে। ভোর 5টার সময় উঠে পড়ছি, তারপরে ভয়েস ওভার দিচ্ছি, আর ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতে করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তারপর সকালবেলা কাজকর্ম শুরু করতে গেলে বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তাই সকালবেলা যেসব বাসি কাজকর্মগুলো করি, সকাল সকাল সেগুলো আর ভিডিও করা হয়ে উঠছে না, তার কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে ওই কাজগুলো আমি সেরে নিই। এখন সকাল 8:30 মতো বেজে গেছে, মিছরিও ঘুম থেকে উঠে পড়েছে। আমি কালকে রাতে যেসব বাসনগুলো মেজে রাখা হয়েছিল সেগুলো আগে গুছিয়ে নিলাম। তারপরে সকালবেলা আমার বর কিছু গ্রসারি নিয়ে এসে রেখেছে, যেগুলো আর কি ফুরিয়ে গেছে, সেগুলো আগে আমি ঢেলে নিচ্ছি সমস্ত কিছু। আর ওদিকে ভাত আর ডালটা আগেই বসিয়ে দিয়েছি। মিছরি আবার এদিকে আমাকে টানাটানি করছে, আমার জামা ধরে টানা শুরু করেছে। তার কারণ ওর পাপা ওকে ডাকছে জল খাওয়াবে বলে, ব্রাশ করাবে বলে, কিন্তু ও পাপার কাছে কিছুতেই ব্রাশ করবে না, জল খাবে না। ও সেই আমার কাছেই ব্রাশ করবে, আমার কাছেই জল খাবে। কিন্তু আমার এখন এমন অবস্থা, আমার একটুও হাতটা অবসর দেওয়ার মতন সময় নেই, কারণ মিছরিকে নিয়ে স্কুলে যাব 9:30টার মধ্যে, আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে বেরোতে হবে। কি করে এখন হাত অবসর দিই বলুন তো? ওইদিকে মিছরির পাপা কিন্তু ফ্রি আছে, ওর হাতটা এখন খালি রয়েছে, কোনো কাজ নেই, কিন্তু ও কিছুতেই পাপার কাছে ব্রাশ করবে না। এখন আমার জামা ধরে টানাটানি করছে, আমাকেই ওকে ব্রাশ করাতে হবে, আমাকেই জল খাওয়াতে হবে। কি করব বলুন? এরকম বাচ্চা থাকলে সারাদিনেও কাজ শেষ হয় না। আসলে বাচ্চার পিছনে যে কাজগুলো, সেগুলো যদি সমস্তটাই আপনাকে একা হাতে করতে হয়, আবার সংসারের সব কাজগুলোই যদি আপনাকে একা হাতে করতে হয়, তাহলে কিন্তু ভীষণ চাপের হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমার 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যেন ব্যস্ততা রয়েছে। একটা ঘন্টাও আমার ওই বসে থাকার সময় বা একটু বসে চিন্তা ভাবনা করার মতন সময়ও নেই। এখন তো নতুন পটল উঠেছে, তাই বাড়িতে অনেক পটলও আনা হয়েছে, তাই ভাবছি আজকে একটু পটল দিয়ে তরকারি করি। ভাবছি এই যে পটলগুলোকে গোটা গোটা 2 দিকে ছিঁড়ে নিচ্ছি, এইভাবে একটু সর্ষে বাটা দিয়ে পটল সর্ষে করব। ভালোই লাগে খেতে, পোস্ত দিয়েও করা যায়, তবে পোস্তটা তো এখন ঘরে নেই, তাই সর্ষে আর সাথে আমি একটুখানি সাদা তিলও দিয়ে দিই। আসলে আমার শাশুড়ি মা এইভাবে করে থাকেন, সাদা তিল দিয়ে সর্ষে দিয়ে যে সমস্ত তরকারিগুলো সর্ষে দিয়ে করে, সেই সমস্ত সব তরকারিতেই না একটু করে সাদা তিল একসাথে সর্ষের সাথে বেটে নেয়। তো আমি পটলগুলোকে 2 দিকে ভালো মতো করে ছিঁড়ে নিয়েছি। প্রত্যেকটা পটলের 2 দিকে 2 রকমভাবে ছিঁড়েছি, যাতে একই রকমভাবে ছিঁড়লে পটলটা পুরোটা আধঘানা না হয়ে যায়, সেইভাবে আর কি। তো এবার পটলটাকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই গোটা গোটা পটল ভাজলে অনেকটা তেলও কিন্তু লেগে যাবে, তবে আঁচটা একটু কমিয়ে যদি আস্তে আস্তে ভাজা হয়, তেলটাও তাহলে কম লাগবে, আর সাথে পটলটাও সুন্দরভাবে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তো পটলটা এদিকে এপিট ওপিট করে আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি যে কড়া করে ভাজবো এমনটা কিন্তু নয়। সাথে আমি একটু ফোড়নও দিয়ে দিলাম, মানে পটলগুলোকে একপাশে সরিয়ে একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এখন
এখন দেখুন ফোড়ন দেওয়ার পরে ওই যে সর্ষে আর যে সাদা তিলটা বেটেছি ওটা দিয়ে দিয়েছি। আর এটা আমি একদমই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করিনি, এটাকে আমি নিচে গিয়ে একদম শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়ে এসেছি। আসলে ওই মিক্সার গ্রাইন্ডারে করলে আমার মনে হয় না অতটা ভালো পেস্ট হয় না, তবে শিলনোড়ায় যদি বাটা হয় বেশ স্মুথ একটা পেস্ট হয়, আর সেটাতে না তরকারিতে স্বাদও বাড়ে। মিক্সার গ্রাইন্ডারের যে মশলা করলে তরকারিতে না মনে হয় যেন স্বাদটা কম কম লাগে, শিলনোড়ার মতো অতটা স্বাদ লাগে না। যাই হোক, আমি তো সর্ষে দিয়ে খুব বেশি কষাই না, আপনারা জানেনই, কারণ সর্ষে দিয়ে খুব বেশি কষালে না ওই তরকারিটা একটু তিতকুটে ভাব চলে আসে। তাই যখনই সর্ষে দিয়ে কোনো তরকারি করি আমি সর্ষেটা দেওয়ার পরে হালকা করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিই। তো জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর পটলগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে যখন, তখন একটুখানি সর্ষের তেল ছড়িয়ে পটল সর্ষেটা নামিয়ে নিয়েছি। আর আমি সকালবেলাতেই দেখলাম শাশুড়ি মা এঁচোড় কাটছেন, তো আমি মনে মনে ভাবলাম তখনই যে আজকে তাহলে এঁচোড় চিংড়িই করব। তো বাড়ির সামনে দিয়ে আজকে চিংড়ি মাছ যাচ্ছিল, তো অল্প করে একটু চিংড়ি মাছ রেখেছি। আর আজকে চিংড়িগুলো অনেকটাই ছোট ছোট সাইজে, দেখুন আমার বর বলল এগুলো নাকি দেশি চিংড়ি, সেই জন্য সাইজে ছোট, আমি জানি না। যাই হোক, দেশি চিংড়ি হলে তো খেতে ভালোই টেস্ট হবে। তো আজকে ভাবছি আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব না, কারণ এঁচোড়টা সেদ্ধ করে নিলে আমার মনে হয় যেন টেস্টটা একটু কমই লাগে, সেই জন্য আজকে এমনি এঁচোড়টাকে রান্না করব। আর আজ আবার শ্বশুরমশাই বাড়িতে নেই, শাশুড়ি মাও বিশেষ কিছু রান্নাবান্না করবেন না, তাই আমি ভাবলাম উপরে ওই যে পটল সর্ষেটা করলাম ওটা তো একদম নিরামিষভাবেই করেছি, তাই ওটা শাশুড়ি মাকে একটু দিয়ে দেবো। তো এদিকে দেখুন ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। আমি যখনই ইঁচোড় চিংড়ি করি তখনই কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিই। আসলে গোটা গরম মশলা ফোড়নে দেওয়া আর তরকারিতে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দেওয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, মানে স্বাদের একটা পার্থক্য থাকে। আর আমার এই ইঁচোড় চিংড়ি বলেন, পটল চিংড়ি বলেন, এগুলোতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে। মানে আমি ওই লাস্টে নামানোর আগে যে গরম মশলার গুঁড়ো দেয় সেটা দিই না, আমি ফোড়নে গোটা গরম মশলা দিই, তাতে করে আমি জানি না টেস্টটা আমার মনে হয় একটু বেশিই লাগে। তো যাই হোক, আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ওই তেলের মধ্যেই আলুর সাথে আমি এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এঁচোড়গুলো আজকে আর একটুও সিদ্ধ করে নিইনি, একদম কাঁচা এঁচোড়ই দিয়ে দিয়েছি। এবার একটু টমেটো দিয়ে দিলাম, আর আজকে মশলা করে নিয়েছি একটু পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো আর ধনে দিয়ে, আর সাথে কাঁচা লঙ্কা। আজকে কিন্তু পাকা লঙ্কা ঘরে নেই, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে করতে হচ্ছে। মনটা একটু খারাপ লাগছে, কারণ এঁচোড় চিংড়িতে একটু কালার না হলে তো ভালো লাগে না। তো আগে থেকে জানা থাকলে আমার বরকে দিয়ে না পাকা লঙ্কা আনিয়ে রাখতাম। যাই হোক, নেই যখন আর কি করা যাবে, কাঁচা লঙ্কা দেওয়াতে কালারটা একটু এরকমই এসেছে। তবে একটু পাকা টমেটো দিয়ে দিয়েছি, তো তাই পাকা টমেটোর জন্য যেটুকু রং আসবে তরকারিতে ওটুকুতেই চলবে। তার কারণ আপনারা তো জানেনই আমরা শুকনো লঙ্কা একদমই কিন্তু খাই না। মশলা দিয়ে ভালো মতো করে এঁচোড়টাকে আমি কষিয়ে নিয়েছি, একদম বলতে পারেন মাংসের মতো কষিয়ে নিয়েছি। এঁচোড়টা কিন্তু একটু না কষালে ভালো লাগে না। আর অবশ্যই এঁচোড়ে লবণটা একটু বেশি খাটে আর ঝালটা একটু কম খাটে। আমার শাশুড়ি মাই বলেন এটা, যে এঁচোড়ে নাকি ঝাল কম খাটে, বেশি লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যায়, আর লবণটা আবার এঁচোড়ে বেশি লাগে। আর এঁচোড়ে একটু মশলা বেশি লাগে, এঁচোড়ে যদি মশলা কম হয় তাহলে এঁচোড় ভালো লাগে না। আপনি সে নিরামিষ এঁচোড় করেন বা আমিষ এঁচোড় করেন, মশলাটা একটু বেশিই লাগে। এগুলো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, যে কিছু কিছু তরকারিতে বেশি মশলা লাগে, কিছু কিছু তরকারিতে আবার অত্যাধিক মশলা ভালো লাগে না। আর কিছু কিছু তরকারিতে লবণ বেশি লাগে, আর কিছু কিছু তরকারিতে কম লবণে হয়ে যায়। আবার কিছু কিছু তরকারিতে ঝাল বেশি লাগে, যেমন লাউয়ে ঝাল খাটে না, এঁচোড়ে ঝাল খাটে না। তো কিছু কিছু তরকারিতে ঝাল বেশি দিলে কিন্তু বেশি ঝাল হয়ে যায়, তো এঁচোড়েও তাই, এঁচোড়ে বেশি ঝাল লাগে না। যাই হোক, আজকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কালকের আমের চাটনি আছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর শাশুড়ি মার নিচ থেকে একটু উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা দিয়েছেন। আর আমার বর তো ভাজাভুজি একদম খায় না, তো আমি একাই খাবো। আর শাশুড়ি মাকেও আমি ওই যে পটল সর্ষেটা করলাম ওটা দিয়ে এসেছি। আজ রান্নাঘরও ঝটপট করে পরিষ্কার করে নিয়েছি, তার কারণ আজকে একটু বেলাই হয়ে গেছে, যে কারণে আপনাদের সাথে ওগুলো আর শেয়ার করতে পারলাম না। তো ঘরটা ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ আবার মিছরিকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দুটো মানি প্ল্যান্টের ডাল কাটিং করে নিয়ে এসেছি। তবে একটা ডাল থেকে পাতাগুলো মিছরি সব ছিঁড়ে ফেলেছে, আর একটা যে ডাল রয়েছে এই ডালটা থেকে দেখুন
একটা করে যে রুট রয়েছে, একটা করে নিচে রুট রাখছি আর সাথে উপরে একটা করে পাতা রাখছি। এইভাবে আমি কয়েকটা কাটিং করে নিলাম। আর এই কাটিংগুলোকে এখন এই যে রুটগুলোকে জলের মধ্যে রেখে দেব, যাতে করে এই রুটগুলো কেমন মরা মরা দেখছেন না, ওই রুটগুলো কিন্তু আবার সুন্দরভাবে গজাবে। আমার একটা স্বপ্ন, ঘরের চারপাশে সবুজ রাখবো। তো বিনা খরচেও কিছু কিছু সময় ঘরটাকে কিন্তু সবুজ দিয়ে সাজানো যায়। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।